हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সাপ্তাহিক রাশিফল 17 আগস্ট থেকে 23 আগস্ট। এই যে সময়টা, এই সময়ে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই, তা নিয়েই আমার আজকের আলোচনা। 9টি ঘটনা 9টি দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করতে পারে, 9টি প্রেক্ষাপটকে উল্লেখ করতে পারে, 9টি মানসিকতাকে উল্লেখ করতে পারে, 9টি অবস্থানকে উল্লেখ করতে পারে। মূলত 17 আগস্ট থেকে 23 আগস্ট মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা ঘটবেই। আমার আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। সার্বিক মতে আলোচনা কেন স্পেসিফিক ভাবে আলোচনা করছি না? তার কারণ, যদি এই পশ্চিমবঙ্গটাকে লক্ষ্য করা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, তাহলে কালপুরুষ ছকও আলাদা। সুতরাং কখনোই স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়। তাই আমার আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। যদি আপনাদের মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে জানতে চাই, কেবল রাশিফল বলে নয়, কিন্তু আমি আমার জীবন সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই বলেন যে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্ম ছক দ্বারা প্রেডিকশন করেন না। কেন জন্ম ছক দ্বারা প্রেডিকশন করেন না? তার কারণ, আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। জন্মের সময়কার গ্রহের যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেট করা যে ছক, সেটা জন্মছক। কিন্তু দেখা যাচ্ছে আমার যখন 20 বছর বয়স, আমার যখন 30 বছর বয়স, বা 40 বছর বয়স, বা 50 বছর বয়স, তখন আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি। অ্যাস্ট্রোলজার আজ থেকে 20 বছর আগেকার, 30 বছর আগেকার, 40 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন দ্বারা ক্রিয়েট করা যে ছক, জন্মছক, তার দ্বারা আমার প্রেডিকশন করছে, তার দ্বারা আজকের নেগেটিভিটি পজিটিভিটিকে ফাইন্ড আউট করছে। সেটা কখনো সঠিক হতে পারে, সেটা কখনো যথাযথ হতে পারে, সেই প্রেডিকশনটা কখনো আমার সঠিক ভুলটাকে ধরিয়ে দিতে পারে, কখনোই পারে না, কোনোভাবেই পারে না। তাই জন্য জন্ম ছক দ্বারা প্রেডিকশন করলে 20 থেকে 25% বেশি কিচ্ছু জানা যায় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এই যে জন্মছক, এই জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে, তার কিন্তু কিছু ফর্মুলা আছে, সূত্র আছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন।
অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান। এবার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে তিনি কিন্তু প্রেডিকশন করেন, এবং তাই জন্যই 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব হয়। এবার দেখা গেল কোনো কারণে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, অ্যাস্ট্রোলজার বললেন তুমি তোমার হাতটা দেখাও, হাত দেখাও, হাত বাড়াও। আমি হাত বাড়িয়ে দিলাম। মাথায় রাখার প্রয়োজন, মেডিকেল সায়েন্স বলছে হাতের যে রেখা সেটা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোন দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস। তাই জন্য যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, কালপুরুষ ছক নয় কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, অর্থাৎ চোখের কর্নিয়া বা চোখের রেটিনা দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 7.5 বছর ধরে আমি কিন্তু পশ্চিমবঙ্গে দেখিয়ে এসেছি। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, এরকম করে মিন পর্যন্ত, এটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এই সমস্ত কিছু জেনে তারপর কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। কোন অ্যাস্ট্রোলজার আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বললেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে যায় না। এখন যদি আপনারা আমার কাছে আসেন, আমার কিন্তু 3টে নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু অবশ্যই মানতে হবে, পালন করতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। ফার্স্ট, আমি কিন্তু পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে, টোটকাবাজিকে, যজ্ঞকে, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফরএভারের জন্য ক্লোজ। আপনারা কাউকে রেফারও করবেন না। আর আরেকটা কথা বলে রাখি, আমি ভালোর খুব ভালো, খারাপের এক্সট্রিম লেভেলে খারাপ। যারা আমাকে চেনে জানে, তারা সবাই কিন্তু জানে। সুতরাং হাতের স্টোনটা খুলে আমি এলাম, প্রেডিকশন করালাম, করিয়ে আবার চলে গিয়ে আবার স্টোনটা পড়লাম, তারপর যদি আপনার জীবন অভিশপ্ত হয়ে ওঠে, অভিশাপ লাগে, তার জন্য কিন্তু আমাকে দায়ী করবেন না। তার জন্য আমাকে কোন রকমেই কিন্তু দোষারোপ করবেন না। তৃতীয় নিয়ম যেটা, যারা ভীষণ সিরিয়াস, অর্থাৎ জীবনে কিন্তু রিটেক করার কোনো অবকাশ নেই, জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ যেন না করে, তাহলে কিন্তু প্রবলেম আরো বাড়তে থাকে, প্রবলেম আরো রাস্তা আগলে দাঁড়ায়। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো কিছু আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। নেগেটিভ সাইডটা ফাইন্ড আউট করা হলো, আপনি বাড়ি চলে গেলেন, তারপরও ভাগ্যে যা আছে তাই হবে, থাক, ও ভাগ্যে যা আছে তাই হবে। বা দেখা গেল তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না, ও তিনি চাইলে সবকিছু হবে, তিনি না চাইলে কোনো কিছুই হবে না। এই যে সম্পূর্ণ ফার্স, মিথ্যে, নেগেটিভ ফিলোসফিক্যাল আমরা কোনো কি চিন্তা ভাবনাগুলোকে অ্যাডাপ্ট করতে শুরু করেছি এবং সেইগুলোকে লালিত পালিত করে বড় করছি, তার ফলে কিন্তু আমরা নিজেরা তো বটেই, সমাজ, রাষ্ট্র, দেশকে কুসংস্কারে আচ্ছন্ন করে দিচ্ছি, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠনরীতি। তার ফলে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল উইলস এন্ড থিঙ্কিংস, তার পরিবর্তে আমরা ঈশ্বরের কাছে হে ঈশ্বর পাইয়ে দাও, হে ঈশ্বর পাইয়ে দাও, আমরা মানত করছি।
আমরা বটবৃক্ষের চারিপাশে শুগনি বাগজি, আমরা অসত্য গাছের চারিপাশে শুগনি বাগজি, আর ঈশ্বরের কাছে ভিক্ষা করছি। কিন্তু ঈশ্বর স্বয়ং বলেছেন, সৌ কর্ম সা নিন্দতি সা প্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌরিদ্য সুচিত সৌভং সার্বা। ঈশ্বর স্বয়ং বলেছেন, দৃত্য দুর্বাত্তাস্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্ত প্রপিত্তা নৈরত্যং নীতিমত্তা নৃত্যে উরাত্তাজ্জয়্যতকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতীর্তয়্যত্তা। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইমপ্লয়েশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমরা কর্মটাই করছি না, সফলতার উপযুক্ত হওয়ার জন্য যে কর্ম, সেই কর্মটাই করছি না, আমরা ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষে চাইছি। তাহলে এতটাই সিরিয়াস হতে হবে। আমি আমার নেগেটিভিটিটা জানলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করব। এই মানসিকতা নিয়ে যদি আমার কাছে আসতে পারেন আসবেন, আদারওয়াইজ নট। আর আরেকটা জিনিস বলে রাখি, কেউ বলল ওনার কাছে চলে যাও, চলে এলাম, কখনো নয়। আসার আগে ভালো মতন আমাকে অবজার্ভ করুন, জানুন, বুঝুন, দেখুন আমি আদৌ সঠিক তো, আমি কোন রকমের 420 নয় তো, আমি মিথ্যেবাদী নয় তো, জোচ্চোর নই তো, আমি লোক ঠকালে বলা নয় তো। এটা ভালো মতন জাজ করুন। তারপর যখন বিশ্বাস হবে, যখন উপলব্ধি করবেন, তখন আপনি আমার কাছে আসুন। মীন রাশির ক্ষেত্রে আমার বেশ কিছু কথা বলার আছে। প্রথমত, মীন রাশির উপর দিয়ে এখন শনির অবস্থান রয়েছে, তাহলে পরিপূর্ণ যদি আমি শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখি, বা বলা যেতে পারে শনির 7.5 অবস্থানটা যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মীন রাশিতে কিন্তু তুঙ্গস্থ হয়ে রয়েছে। আমাদের একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স কি, নেগেটিভ চিন্তা ভাবনা, বা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে শনির 7.5 লাগা মানেই, শনির 7.5 আসা মানেই সেই রাশিটা চোখ হয়ে যাওয়া, তা কিন্তু নয়। এটা আমি একদম দায়িত্ব সহকারে বললাম, দরকার হলে কোর্ট পেপারে পর্যন্ত লিখে দিতে পারি। যদি আমার ছকের মধ্যে শনি পাওয়ারফুল থাকে এবং আমি যদি মীন রাশির জাতক জাতিকা হই, তাহলে শনি আমাকে এই সময়টাই ভরিয়ে দেবে। 7.5 নিয়ে আমি যে অনুষ্ঠান করেছি, কয়েকটা ভিডিও আগেই রয়েছে, দেখবেন সেখানে আমি প্রমাণ করে দিয়েছি সচিন তেন্ডুলকারের জীবনে একাধিকবার 7.5 এসেছিল, তখন তিনি তুঙ্গস্থ অবস্থায়। লতাজির জীবনে 7.5 এসেছিল, তখন তিনি তুঙ্গস্থ অবস্থায়, ওয়ার্ল্ড ফেমাস। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের শনি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে পাওয়ারফুল থাকে, তাহলে এই সময় মীন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচুর কিছু পাবে, প্রচুর কিছু আহরণ করবে। 1 নম্বর ঘর মানে স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা বেড়ে উঠছে, সেখানে যখন শনির অবস্থান, তাহলে ইললিগেল অ্যাক্টিভিটিসে আমি যেন জড়িয়ে না পড়ি, অসৎ কর্ম যেন না করি, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেন জীবন যাপন করি, কমিউনিকেশনের জায়গাটা যেন সঠিক থাকে, যে কোনো প্রতিবন্ধকতায় যেন রুট চেঞ্জ না করি, ওভারকাম করে যেন সেই প্রতিবন্ধকতাটাকে যেন ওভারকাম করি। এই মানসিকতাটা কি আমার আছে? কঠোর কঠিন পরিশ্রম করি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা যেন তুঙ্গস্থ হয় এবং একদম ঘাম ঝরানো পরিশ্রম যেন করি। যদি এই মানসিকতা বা এই মনোবৃত্তি আপনার মধ্যে থাকে, তাহলে শনির 7.5 আপনাকে ভরিয়ে দেবে। এটা আমার চ্যালেঞ্জ রইল। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস, তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেবল উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তা নয়, সোর্স অফ ইনকামটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আশাই করিনি, আশার অতীত হঠাৎ করে ফিনান্সিয়াল সাপোর্টের জায়গাটা, ফিনান্সিয়াল উন্নতির জায়গাটা, বা অর্থনৈতিক অর্থ আসবে এমন কোন রুট
বেরিয়ে আসার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু সেকেন্ড হাউসের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা মারাত্মক পাওয়ারফুল হয়ে গেছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই অর্থ ইনকামের জন্য আমি ভাগ্যের দোহাই দেব না, অর্থ ইনকামের জন্য আমি ঈশ্বরের কাছে ঈশ্বর পাইয়ে দাও করব না। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, আমার প্ল্যানিং থাকবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, মানে সঞ্চয়ের জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যেতে পারে। সঞ্চয়ের জায়গাটা কিন্তু হঠাৎ করে আমার কাছে অর্থ সঞ্চয় করছিলাম, মনোভাব রয়েছে, মনোবৃত্তি রয়েছে, কিন্তু এমন কোন সিচুয়েশন হলো, দেখা গেল অর্থটা খরচ করতে বাধ্য হলাম। দেখা গেল আমার অনেক ঋণ ছিল, ঋণ পরিশোধের জন্য আমার সঞ্চিত অর্থটাকে ব্যয় করতে বাধ্য হলাম। আমার বাবা মায়ের ট্রিটমেন্টের জন্য আমি সঞ্চিত অর্থটাকে ব্যয় করতে বাধ্য হলাম। আমার ছেলে মেয়ের স্কুল কলেজে ভর্তির জন্য, ভালো স্কুল কলেজে ভর্তির জন্য সঞ্চিত অর্থকে ব্যয় করতে বাধ্য হলাম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমাকে কাজ করতে হবে এবং ঊর্জার জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বিলিভ করার জায়গাটা মারাত্মকভাবে, কেননা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও কিন্তু বোঝা যায়, তাহলে সেই জায়গাও কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। এবার যদি 3 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 3 নাম্বারের যে অবস্থানটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে মানসিকতা মনোভাবের জায়গাটা। মানসিকতা মনোভাবের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমি সেফ খেলার চেষ্টা করতে পারি, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন আছে। যেখানে গেলে হঠাৎ করে আমি অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যেতে পারি, যেখানে গেলে চ্যালেঞ্জ অনেক বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটাকে আমি এড়িয়ে যেতে পারি, যেহেতু অজানাকে আমরা ভয় পাই। এইখানটা যেন না হয়, আমি যেন অর সিচুয়েশনকে ফেস করি, এবং যখন ফেস করছি তখন আমি মানসিকভাবে, দৈহিকভাবে এবং শিক্ষার দিক দিয়ে যেন একদম পুঙ্খানুপুঙ্খ তৈরি থাকি, পরিপূর্ণভাবে তৈরি থাকি। আমি চাই না চাই, আমার লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনেদের সাথে সুসম্পর্কের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো কারণে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে মানে আমার কোন রকমের কোন ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায়, মামলা মকদ্দমায় যেন কদাপি না যায়, অবশ্যই কিন্তু সামনে বসে যেন আলোচনা করে নিই, কেননা ভাই এবং বোনের পজিটিভ রিফ্লেকশন অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 4 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 4 নাম্বার ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার মধ্যে ক্রোধ, রাগ এবং আইডেন্টিটি ক্রাইসিসকে আমাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে। সন্দেহ প্রবণতাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু মারাত্মক একটা রোগ, যেটা কিন্তু সন্দেহ প্রবণতারও জন্ম দেয়। অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কাদের জন্য করছি? আমার পরিবারের জন্যই কিন্তু করছি। 1 2 3 4 পরিবারের জন্য করছি। তাহলে কিন্তু সেখানে কোনো ইগো প্রবলেম যেন না চলে আসে। আমার পরিবারের কেউ, এক বা একাধিক জন দেখা যাচ্ছে মারাত্মক রকমের কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করে চলছে বলে পরিবারটা সুখে শান্তিতে বিরাজ করছে, সুখ শান্তি বিরাজ করছে পরিবারে, তা যেন না হয়। একতরফা এই যে অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার জায়গাটা কিন্তু লেন্দি প্রসেস হয় না, প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা গেল স্বামীর ঔদ্ধত্য, আইডেন্টিটি ক্রাইসিস, আর স্ত্রী কম্প্রোমাইজ করে যাচ্ছে, কখনো কিন্তু এটা লেন্দি প্রসেস হয় না। সুখের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। বাড়িতে হঠাৎ করে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থতা কেবল বয়স্ক মানুষই হবে তা নয়, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে কিন্তু পায়ের হাড় ভেঙে যেতে পারে, রক্ত ঝরতে পারে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন মায়ের সাথে উগ্র হয়ে কখনো যেন আমি কথা না বলি,
মা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের চোখ থেকে কখনো যেন জল না পড়ে সেটাও কিন্তু দেখার প্রয়োজন আছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ইগো প্রবলেম মারাত্মক কাজ করবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। তাই জন্য সামান্য একটা মানভঞ্জনের ব্যাপার, সামান্য দেখা গেল কোনো একটা ব্যাপারে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছে, এ ভাবলো ও আগে সরি বলুক, ও ভাবলো এ আগে সরি বলুক। বিশেষ করে এখনকার ছেলে মেয়েদের মধ্যে তো মারাত্মক এই প্রবণতা। কাজেই এই যে মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কি করবে, ধীরে 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 দেখা গেল একটা সুন্দর সম্পর্ক আস্তে 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 দেখা গেল মানে সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে। এবং আমার যে ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব যারা আমার খুব ক্লোজ, ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা পরিবার ভাঙার জন্য একদম মানে কি বলবো, দেখা গেল বরের কাছে কি বউয়ের নামে নিন্দে করছে, বউয়ের কাছে কি বরের নামে নিন্দে করছে, বা তুই একদম কিছু এখন সরি বলবি না, ও আগে সরি বলুক। এই মানসিকতা তা যেন না হয়। যে কোনো অর সিচুয়েশন একটা সরি বললে যদি ঠিক হয়ে যায় তাহলে সরিটা বলো, অ্যাডজাস্ট করো, কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস করো। ঘরের মানুষ জনদের সাথে যদি ইগো প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। আমি যেটা ঠিক মনে করছি সেটা প্রত্যেককে ঠিক মনে করতে হবে তার কোনো মানে নেই, এটাকে বোঝার প্রয়োজন আছে। সুতরাং আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক প্রবণতা। অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমার কাছের মানুষকে কখনো তার দুর্বলতম স্থানে হিট করব না। সন্দেহ প্রবণতা যেন না জাগে, তার কারণ এই যে বিশ্বাস, শ্রদ্ধা, রেসপেক্টের জায়গা, স্বামী স্ত্রীর সম্পর্ক, এখানে একটা যদি ক্র্যাক হয়ে যায় তাহলে সেই ক্র্যাকটা কিন্তু আস্তে আস্তে ফাটলের আকার নেয়, সেটা ভুলে যেও না। যারা তোমরা স্টুডেন্ট, পড়াশোনায় কিন্তু বিন্দুমাত্র মনোযোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। মঙ্গল বুধের রিফ্লেকশন শুক্রকে হিট করছে। সোশ্যাল মিডিয়া, মোবাইল, বন্ধু বান্ধব, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এতেই কিন্তু মজে রয়েছে। পড়াশোনার জায়গাটা কিন্তু পজিটিভ হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু 5 নাম্বার ঘরটা অতি উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং রাজযোগ সৃষ্টি করেছে, গজকেশরী যোগ সৃষ্টি করেছে। গজকেশরী তখনই রাজযোগ হয় যখন চন্দ্রের 1, 4, 7, 10 বৃহস্পতি বসে থাকে। তাহলে 7 নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে এবং চন্দ্রের ঘরেই বসে রয়েছে, চন্দ্র থেকে সমসপ্তমে। তাহলে কিন্তু গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে। তাহলে 5 নাম্বার ঘর মানে কি? 5 নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার ক্ষেত্র। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চরম সফল হওয়ার যোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ফার্স্ট, সেকেন্ড, বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বুদ্ধিটা তুখর, শুধু সঠিক মতন ইমপ্লিমেন্ট করার প্রয়োজন রয়েছে। কিন্তু সন্তানদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 নম্বর ঘর দ্বারা সন্তানের জায়গাটাও লক্ষ্য করা যায়। তাহলে মীন রাশির সন্তান, আমি কিন্তু 4th হাউস দ্বারা মীন রাশির স্টুডেন্টদের কথা বললাম, আর 5th হাউস দ্বারা মীন রাশির জাতক জাতিকাদের মানে সন্তানদের কথা বলছি। সন্তান ক্ষেত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত হয়ে যাবার জায়গা, ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গা, এবং এই যে আবেগী বা দেখা যাচ্ছে সেক্সুয়াল রিয়াকশন, রিপারকেশনের দ্বারা ভুলভাবে কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলোর মধ্যে দিয়ে আমি চিনি না, জানি না, হঠাৎ করে কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা, এর ফলে ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সফলতার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। আমি যদি 6 নাম্বার ঘরটা দেখি, টেরিফিক। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে একদম টেরিফিক জায়গা আমি লক্ষ্য করতে পারছি। সফলতার ক্ষেত্রে, সম্মান বৃদ্ধির ক্ষেত্রে, রেসপন্সিবিলিটি বৃদ্ধির ক্ষেত্রে এবং মানে কি বলবো, আমার যে ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক হয়ে রয়েছে। কিন্তু 6th হাউসে রবির অবস্থান শত্রুনাশ করে দেবে। কিন্তু প্রবলেম যেটা, শত্রুনাশ করবে, রোগমুক্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি দেখা যায় ঋণ থেকে বেরিয়ে আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর,
সার্ভিস ক্ষেত্র 1-6-10 কানেকশন, সেখানে আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বসের সাথে অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, অহংবোধ চলে আসতে পারে, সাবঅর্ডিনেটদের সাথে দেখা যাচ্ছে সঠিক মতন কোডিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারছি না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলোকে রেকটিফাই করা প্রয়োজন। যারা সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছ বা যারা সার্ভিসের জন্য নিজেদেরকে তৈরি করছো, এই সময়টাকে কাজে লাগাও, টেরিফিক সময়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করছি। 7 নম্বর ঘরে শুক্রের অবস্থান এবং শুক্রের রিফ্লেকশন যদি দেখা যায় 5th-9th কানেকশন 11-2 কে হিট করছে, তাহলে অনেক সময় কিন্তু আমার বিজনেস ক্ষেত্রে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি চলে আসতে পারে। চটজলদি সফলতা বা হিউজ ইনকামের জন্য আমি ইললিগাল অ্যাক্টিভিটিসে কিন্তু জড়িয়ে পড়তে পারি। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। উন্নতির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই সময় বিজনেসকে এক্সটেন্ড করা উচিত নয়, নতুন প্রোডাক্ট লঞ্চ করা উচিত নয়, ক্যাপিটাল বেশি ইনভেস্ট করা উচিত নয়, ধার দেওয়া বা নেওয়ার প্রবণতাটা কিন্তু কমিয়ে আনা প্রয়োজন রয়েছে। এবং সোর্স অফ ইনকামটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে। কোনো ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, কোনো ক্ষেত্রে ফাটকা টেন্ডেন্সি থেকে টাকা আসতে পারে, ফাটকা টেন্ডেন্সি থেকে টাকা আসতে পারে, সেই জায়গায় যদি আমি নিজেকে ইনভলভ করে দিই, তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইললিগাল অ্যাক্টিভিটিসে কখন জড়িয়ে পড়েছি নিজেই বুঝতে পারছি না। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। ভ্যালু বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো হাই প্রোফাইল কাস্টমার বা সংস্থার সাথে সংযুক্তিকরণের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, লুজ স্টক করার জায়গা, রিয়াকশন রিপারকেশনটা এক্সট্রিম লেভেলে চলে যাওয়ার জায়গা। কেননা শত্রুরা কোনো কিছু করতে পারবে না, কিন্তু শত্রুরা মিথ্যে স্টোরি বলতে পারে তোমার নামে, গসিপ পিএনপিসি করতে পারে, কিন্তু তাদের দ্বারা দেখা যাচ্ছে আমি ওভার রিয়াক্ট করতে শুরু করছি। রিয়াক্ট করারও দরকার নেই, রেসপন্স করারও দরকার নেই। তেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র 7 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে বারবার ধরে যেটা বলছি, যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে চটজলদি পাওয়ার একটা প্রবণতা, এই প্রবণতাকে ত্যাগ করার প্রয়োজন। এবং আমার কাছে যখন অনেক অপরচুনিটি চলে আসছে, তখন কিন্তু আমি স্ক্যাটার্ডলি মুভ করছি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করছি, কোনটা করব না বুঝতে না পেরে অন্যের সাহায্য নিচ্ছি, তারপরে সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। অবৈধ সম্পর্ক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অর্থ চুরি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট চুরি হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যৌন রোগের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মূত্রাশয় জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ওভারি সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমি যদি খুব ভালো মতো 9 নাম্বার ঘরটা দেখি, 9 নাম্বার ঘরটা দেখি, তাহলে কিন্তু মঙ্গলের যে রিফ্লেকশনটা রয়েছে না, তার ফলে কি হয়ে যাবে, আমি আগেও যেটা বললাম, সম্ভবত মকর রাশি বা কুম্ভ রাশি সেম রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি। আমার ছক, আমি মীন রাশির জাতক জাতিকা, আমার ছকের মধ্যে শনি যদি নিচস্থ হয়ে যায়, তাহলে কিন্তু ধর্ম, ঈশ্বর, কুসংস্কার সবকিছুকে গুলিয়ে ফেলবো। তখন কিন্তু দেখা যাচ্ছে আমার যেমন এমন অনেক স্টুডেন্ট রয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত, স্টুডেন্ট মানে তারা কিন্তু সত্যি সত্যি পড়াশোনা করে, সকাল থেকে রাত পর্যন্ত 10 বার পুজো করে, কিন্তু কর্মটাই যে তার পুজো, সেই কর্মটাই করে না, পড়াশোনাই করে না। সেরকম ধরনের হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাইছি, ঈশ্বরের কাছে গিয়ে মানত করছি, সুগলি বাঁধছি, কর্মটা করছি না, এটা হয়ে যাবে যদি শনির রিফ্লেকশন নেগেটিভ হয়ে যায়। এবং ধর্মে অন্ধত্ব, ধর্মকে বহন করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধর্ম অত্যন্ত সাইন্টিফিক এবং সেটা কিন্তু কখনো পরিবর্তন করা যায় না।
তাহলে ধর্মকে নেগেটিভ ভাবে রিফ্লেকশন বা ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভালো মতন আমি পড়াশোনায় ভালো, উচ্চশিক্ষা করছি, হঠাৎ করে অবৈধ কোনো সম্পর্ক বা ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস বা প্রেম প্রীতি ভালোবাসায় জড়ালাম, কিন্তু এই অ্যাক্টিভিটিসটা ইল্লিগ্যাল হয়ে গেল। শারীরিক সংসর্গ করলাম, এমন ভাবে নিজেকে নিয়োজিত করলাম, অকস্মাৎ দেখা গেল আমাকে আঘাত দিয়ে যখন আমার প্রেমিক বা প্রেমিকা চলে গেল, তখন আমি এমন ডিমোরালাইজড হয়ে গেলাম, মেন্টালি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হলো এবং মানসিক অস্থিরতা সৃষ্টি হলো, ইয়ার লস হয়ে গেল, বা পড়াশোনার জায়গাটা দেখা গেল আমি অন্য রুটে চলে গেলাম, হ্যাঁ, মানসিক একটা রোগের শিকার হয়ে গেলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তুমি যদি ওভার রিয়েক্ট করতে শুরু করো, তুমি যদি বশগিরি ফলাতে শুরু করো, তাহলে যে সম্মানের যোগটা, তোমাকে মানুষ সম্মান করবে যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে। হঠাৎ করে কেউ তোমাকে অসম্মান হয়তো করলো না, মুখে মুখে কথা বললো, তোমার যে ইগো রয়েছে তোমার লেগে গেল। তাই জন্য নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন। আমাদের যে প্রবৃত্তিগুলো রয়েছে, আমাদের যে রিপুর রিফ্লেকশন গুলো রয়েছে, সেগুলোকে কন্ট্রোল করার প্রয়োজন। স্বয়ের অধীনে সমস্ত কিছু যেন থাকে, তাকেই তো স্বাধীনতা বলে, তাই না? 10 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, 10 নম্বর ঘরটা কিন্তু টেরিফিক। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। কেমন 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। 10 নম্বর ঘরটা যদি পজিটিভ না হয়, তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, তার রিফ্লেকশন কখনো পজিটিভ হতে পারে না। 10 নম্বর ঘরটা কিন্তু রাজযোগের আন্ডারে চলে গেছে। সুতরাং 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে কিন্তু অড সিচুয়েশন থেকে ওভারকাম করা এবং স্যাটিসফ্যাকশনের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। 11th হাউসকে যদি লক্ষ্য করা যায়, শনির রিফ্লেকশন এবং চন্দ্রের ভাইব্রেশন যেখানে রয়েছে, আমি যে কর্মটা করব সেই কর্মের ফলটাই কিন্তু আমি পাবো। আমি যে কর্মটা করলাম না তার ফল পেয়ে গেলাম, বা কর্ম করছি ফল পাচ্ছি না, তা কিন্তু নয়। কিন্তু আমার যে সফলতা, সেটা ত্বরান্বিত করার সময় কিন্তু এখন নয়। এখন বরং আমি যেন নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখি এবং স্টেবল অবস্থায় থাকি। তেমন 11 5th কানেকশন যেটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয়, বরং দেখা যাচ্ছে সামান্য পরিচয়, সেরকম পরিচয় নয়, সেরকম মানুষ থেকে কিন্তু আমার পজিটিভ রিফ্লেকশন বন্ধুত্বের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, কোথাও কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে পজিটিভ নেই। কেমন এটা কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুত্বের জায়গা থেকে আমার জীবনের পারিবারিক শান্তির ভাঙনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, এবং কাছের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। যেহেতু 12 নম্বর ঘরে রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, তাই জন্য যারা তোমরা বিদেশ ভূমিতে থাকো, কাজ করো, টেরিফিক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা পশ্চিমবঙ্গে জন্মেছো, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে কাজ করছো, আছো বা পড়াশোনা করছো, টেরিফিক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা বিদেশি সংস্থায় কাজ করছো, টেরিফিক লক্ষ্য করতে পারছি। বিদেশি ভাষা নিয়ে যারা পড়াশোনা করছো, টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এবং ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা এবং লুজ স্টক করার জায়গাটা কন্ট্রোল করার প্রয়োজন। যে সম্মানটা পাচ্ছ, সেই সম্মানটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। আমি যদি ওভার রিয়েক্ট করতে শুরু করি, লুজ স্টক করতে শুরু করি, তাহলে সম্মান পাচ্ছি যেটা, সেটা স্খলিত হয়ে যাবার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।